প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেলি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইফেলি ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা সকলেই জানি যে ঋতুরাজ বসন্তের আগমন এবং প্রথম প্রহরে আমরা কথা বলছি এবং আমরা জানি যে বরাবর ১৩ই ফেব্রুয়ারি বসন্ত উৎসব পালিত হলেও গত বছর বাংলা একাডেমি সংশোধিত বাংলা বর্ষপূর্তি অনুযায়ী এবং বসন্ত উৎসব এখন থেকে ১৪ই ফেব্রুয়ারি পালিত হবে এবং আমরা জানি যে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবেও পালিত হয়। বসন্তে ভালোবাসা, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে বৈশ্বিক মহামারীর কারণে আসলে সারা বিশ্বে যেরকম একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মহামারীর সময় আসলে আমরা জানি যে একেবারেই সংক্ষিপ্ত আকারে সব ধরনের উৎসবই আমরা পালন করছি। তারপরেও বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি, সেই জায়গাগুলোর অগ্রগতি, আমাদের প্রত্যাশা জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন কবি অসীম সাহা এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি অসীম সাহা আপনার কাছ থেকে শুরু করবো। একেবারে প্রথম প্রহরে কথা বলছি আমরা, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো, ঋতুরাজ বসন্তের আগমন এবং আমরা জানি যে ১৪০১ সালে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ঢাকায় শুরু হয় বসন্ত উৎসব এবং এর পেছনের জায়গাটি আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি এই দিনটিকে আমরা পালন করার চেষ্টা করি। পেছনের ইতিহাসটা যদি প্রথমে একটু বলেন। বসন্ত উৎসব আসলে এটা যে মানে নতুন করে হচ্ছে তা কিন্তু না। গ্রাম বাংলায় কিন্তু বসন্ত উৎসব পালিত হতো, আমরা তার ইতিহাস জানি না। আমরা শহর কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো, সেগুলোকেই আমরা সামনে নিয়ে এসে পেছনের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করি কিংবা বিস্তৃত হয়ে যাওয়ার চেষ্টা করি। গ্রাম বাংলায় নানা ধরনের উৎসব হয়, বসন্ত উৎসবও হয়, বসন্ত উৎসবে মেলাও হয়। শুধু যে পহেলা বৈশাখ হয় এটা সত্য নয়, এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। অতএব আমরা অনেক ক্ষেত্রে কি হয়, গ্রামের যে ঐতিহ্যগুলোকে এগুলো শহরে ছিনতাই করে নেবার চেষ্টা করি এবং আমরা খুব বাহাদুরি দেখাবার চেষ্টা করি যে এগুলো আমরা শুরু করেছি, আমরা এর আয়োজন করেছি। এখন প্রতি বছর যখন ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে এই আয়োজন করা হয়, তখন ব্যাপক মানুষের অংশগ্রহণ থাকে, এটা সত্যি কথা। এবং গ্রামীণ ঐতিহ্যের মতোই এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মেলা হয়। তো এর ফলে হয়েছে কি যে গ্রামের যে মেলাটা সে শহরে এসে একটু ভিন্ন মাত্রিকতার ধারায় চলে এসছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আগে গ্রামে হয়তো কোনো মেলায় আমরা দেখতাম যে মাটির পুতুল বা মাটির তৈরি বা কাঠের তৈরি বা হাতের কারুকাজ, যেটা হস্তশিল্প, যেটা সেটাই প্রধান ছিল। এখানে হস্তশিল্পের সঙ্গে সঙ্গে যান্ত্রিক শিল্প এসেও জায়গা করে নিয়েছে। এখানে এখন প্লাস্টিকের পুতুল পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের বাঁশি পাওয়া যাচ্ছে, নানা ধরনের, অর্থাৎ আধুনিকতার ছোঁয়া বলতে যেটা আমরা বুঝি, অর্থাৎ নাগরিক ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া আমি বলবো, নাগরিকতার ছোঁয়া পেয়ে একটা ভিন্ন ধরন তৈরি হয়েছে। এর ফলে কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে তা জানি না, কারণ আমাদের একটা স্বভাব আছে যে আমরা একটা দিনকে কেন্দ্র করে যতটা বেশি উৎসাহী হই, সারা বছর ধরে তাকে আমরা হৃদয়ে লালন করি না। ফলে আমরা যখনই দেখেছি পহেলা বৈশাখ হোক বা বসন্ত উৎসব হোক কিংবা অন্যান্য উৎসব হোক না কেন, সেখানে আমাদের একদিনের অংশগ্রহণ থাকে, সবাই উল্লসিত। এই তো কালকেই আমরা দেখব যে সবাই বাসন্তী শাড়ি পরে, বাসন্তী পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে, আনন্দ করবে। এটা দোষের কিছু নয়, ভালো কথা। কিন্তু এইটার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ হয়ে যাই, তাহলে যে সারা বছর ধরে এই বাংলার প্রকৃতির মধ্যে যে একটা নানা মৌসুমি ধরন আছে, সেটাকে আমরা ভুলে যাব। কারণ আমরা তো বলি যে ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এই ঋতুর সঙ্গে সঙ্গে আজকে এই যে বসন্ত এসছে, বসন্তের আভাস আমরা কোথায় দেখছি? এই করোনা মহামারীর মধ্যে সেইভাবে কি আমরা বসন্ত উৎসব পালন করতে পারছি না। তারপর কিন্তু মনের মধ্যে যে উৎসবটা থাকে, তার বহিঃপ্রকাশটা আমরা করতে চাই, সবাই চায়, কিন্তু বাস্তব কারণে সবসময় সেটা সম্ভব হয় না। তবুও ক্ষুদ্র আয়োজন হলেও এবং তারিখ পিছিয়ে দিলেও আমি মনে করি যে বসন্তটা তো থাকছে। সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কিংবা আজি বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়,
আবার ওদিকে লোকগানও আছে, বসন্ত বাতাসে সৈক্য বসন্ত বাতাসে। অর্থাৎ বসন্ত নিয়ে প্রচুর গান লেখা হচ্ছে, প্রচুর আয়োজন হচ্ছে। মানে বসন্ত নিয়ে এত গান আছে, নানামুখী গান আছে। আমাদের বিখ্যাত বিখ্যাত সঙ্গীতজ্ঞ যারা আছে, আমরা লোকশিল্পী যারা, তারাও কিন্তু বসন্ত নিয়ে অনেক গান লিখেছে এবং সেগুলোর মধ্যে শহর কেন্দ্রিক নৃত্য সংযোগ করে তার একটা ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা হয়েছে। ফলে সব মিলিয়ে বসন্ত একটি আলাদা ব্যঞ্জনা পেয়েছে। একই সঙ্গে এই বসন্তের সঙ্গে আবার ভালোবাসার দিবস এসে যুক্ত হয়েছে। অনেকে এটা বলার চেষ্টা করে যে ভ্যালেন্টাইন্স ডে, তার বাংলা করেছে আমরা ভালোবাসার দিবস। আমরা কি পৃথিবীর মহৎ কিছু নেব না? এই যে আমরা ভ্যাকসিন দিচ্ছি, এটাও তো বিদেশি, অবশ্যই। তাহলে নিচ্ছি কেন? অতএব এই কথা বলে ভালোবাসার যে শাশ্বত চরিত্র, তাকে আমরা দূর করে দিতে পারি না। অতএব ভ্যালেন্টাইন্স যে কাজটা করেছিলেন, সেটা একটা ভালোবাসার মহৎ নিদর্শন। সেই নিদর্শনকে বুকে নিয়ে যদি আমরা সবাই মিলে ভালোবাসার দিবস পালন করি, তাতে একজন বিশেষ ব্যক্তিকেই শুধু প্রাধান্য দেওয়া হয় না, যারা ভালোবাসে সবাইকে ভালোবাসার একটা গূঢ়তর বা গভীরতর সৌন্দর্য আমরা তার মধ্যে অবলোকন করি। জি, আপনার কাছে আবার আসবো। আমরা অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর আপনার কাছে আসতে চাইব যে এই যে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি এবং এই যে স্যার বলছিলেন যেটি আমরা তরুণ প্রজন্ম পালন করছি, অবশ্যই আমরা যুগের সাথে পরিবর্তনের অনেক ছোঁয়া দেখছি, কিন্তু এই যে যে সুন্দর একটা ঐতিহ্য রয়েছে, একটা ইতিহাস রয়েছে, সেটি আসলে আমরা এখন আমরা যারা তরুণ রয়েছে বা আরও যারা তরুণ রয়েছে তারা জানছেন কিনা, আমরা এত সুন্দর একটা সংস্কৃতি বাঙালির রয়েছে, সেগুলো আসলে কতটুকু আমরা নজর দিচ্ছি? ধন্যবাদ। আসলে আজকে পহেলা বসন্ত, 14ই ফেব্রুয়ারি, অনেকগুলো দিন। একটু আগে তো শুনলাম যে বসন্ত, পহেলা বসন্ত শুরু হলো, ভ্যালেন্টাইন্স ডে শুরু হলো। আরও একটা দিন, সেটা হলো এই 14ই ফেব্রুয়ারি 1983 সালে। এই দিন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম, আমি নিজে আহত হয়েছিলাম, আমাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেটাও কিন্তু ভালোবাসার কারণে, দেশকে ভালোবাসা। ছাত্ররা এরশাদ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন, মজিদ খানের শিক্ষানীতি বিরোধী আন্দোলন, সেটিও ভালোবাসা। অর্থাৎ সংগ্রামের মধ্য দিয়ে ভালোবাসা। অতএব এটাকে সংগ্রামের জন্য ভালোবাসা আপনি বলতে পারেন। এবার যে কথাটি, সেটা হলো যে বাঙালির জীবনে যে ঋতুবৈচিত্র্য, এই ঋতুবৈচিত্র্য কিন্তু নানাভাবে বাঙালিকে উদ্বেলিত করেছে। দীর্ঘদিন শীত, আগে তো শীতটা আরো বেশি ছিল, গ্রাম বাংলায় আরো বেশি শীত, আরো বেশি। এই শীতে জুবুথুবু হয়ে থেকে যখন বসন্ত আসতো, বসন্তের যে বাতাস, তাকে কিন্তু নতুন করে জীবন দান করেছে। এটি আমরা একেবারে মধ্যযুগের লেখার মধ্যে খুব করে পাই। প্রাচীন যুগে তো মাত্র একটা বই পেয়েছি, চর্যাপদ। যদি আরো বেশি পেতাম তাহলে হয়তো আরো বিস্তারে জানতে পারতাম, কিন্তু আগে থেকেই এটা হচ্ছে। সেখানেও আমরা মধ্যযুগে আমরা দেখছি যে ঋতুর নানা রকমের ঋতুর কথা আছে। রাধা, কৃষ্ণ, বড়াই, তাদের যে কিংবা বৈষ্ণব পদাবলীর যে নানা রকমের পদ আছে, সেসব জায়গায় আমরা দেখছি যে সেখানে বর্ষাতে কেমন, সেখানে গ্রীষ্মে কেমন, সেখানে বসন্তে তাদের মনোভাব কেমন, সেটিরও বর্ণনা আছে। তাহলে আমরা সেই আগে থেকেই আমরা এই বসন্ত দিয়ে কিন্তু আমাদের জীবনকে আমরা উদযাপন করছি। এইটি উৎসব আকারে, একদম ব্যাপক উৎসব আকারে, এটি যে ঘরে ঘরে গার্হস্থ্য উৎসব হিসেবে ছিল, তখন থেকেই ছিল, কিন্তু এইটি আনুষ্ঠানিকতা পেল রবীন্দ্রনাথের হাত দিয়ে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করলেন এবং এই যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের তিনি আয়োজন করলেন, ব্যাপক আয়োজন করেছেন। রবীন্দ্রনাথ আমাদেরকে কিন্তু বাঙালি শিক্ষিত মানুষদেরকে ইংরেজদের সামনে, অর্থাৎ একটা ঔপনিবেশিক সময়ে রবীন্দ্রনাথ কতটা জাতীয়তাবাদী, কতটা স্বাদেশিকতা তার ভেতরে কাজ করেছে। তিনি কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করেছেন সেই রকম খুব বেশি দৃষ্টান্ত নেই। দু একবার গেছেন রাজনৈতিক সভায় গিয়ে বক্তৃতা দিয়েছেন বা সভাপতিত্ব করেছেন, সেটি আলাদা, কিন্তু তিনি তার সমস্ত কাজের মধ্যে আমাদের ভেতর থেকে স্বদেশকে জাগ্রত করেছেন। কিভাবে করেছেন? তিনি যখন এই বসন্ত উৎসব করলেন, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, কিংবা আজি বসন্ত জাগ্রত দ্বারে, তিনি যখন বলছেন বসন্ত জাগ্রত দ্বারে, তখন ইংরেজদের যে ঘোরটোপের মধ্যে আমরা ছিলাম এবং তার মধ্যে যে একটা ঔপনিবেশিকতার মধ্য দিয়ে আমাদের একটা চাপানো অবস্থা ছিল, তখন যেহেতু দ্বারে বসন্ত, অতএব বাইরে চলে এসো।
এটি কিন্তু একটা জাতীয়তাবাদী জায়গা থেকে তিনি বলেছেন, স্বাদেশিকতার জায়গা থেকে বলেছেন। তিনি কিন্তু দেখুন কিভাবে একের পর এক ঋতুর ওপরে তিনি লিখেছেন। প্রবন্ধ প্রচুর আছে, গানও তো আছে। আপনি ভাবুন না যে এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি ছাড়া আমাদের পহেলা বৈশাখ আসে না কিন্তু। কিংবা হঠাৎ যদি আপনি আজকে শুনে ফেলেন বা দুদিন বাদে শুনে ফেলেন যে একটা গান হচ্ছে, আপনার মনে হবে কি পহেলা বৈশাখ এসে গেল নাকি, আজকে কি পহেলা বৈশাখ? মানে আমরা আজকের যুগে যদি বলি এটা থিম সং, প্রায় পহেলা বৈশাখের থিম সঙ্গে পরিণত হয়েছে, তাই না? রবীন্দ্রনাথ তো সেভাবে লিখেননি। রবীন্দ্রনাথ এক সময়ে তিনি পহেলা বৈশাখের ওপরে এই গানটি লিখেছিলেন। একই অবস্থায় বসন্তকে নিয়ে তিনি যখন শান্তিনিকেতনে বসন্ত উৎসব করলেন, ছেলেমেয়েরা এই বাসন্তী রঙের শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, তারা একের সঙ্গে অন্যের যে হৃদ্যতা প্রকাশ করতে থাকলো। এইটি ব্যাপকভাবে বাঙালি সমাজে কিন্তু প্রচারিত হয়েছিল এবং ওই থেকেই কিন্তু এই যে উৎসবের কথা বলছেন আমাদের 1401 থেকে, এইটিও মূলত একটা জাতীয়তাবাদী জায়গা থেকে। এবার 1401-এর কথা ভাবুন। 1401-এর সময় এরশাদ আমাদের রাষ্ট্র ক্ষমতায়। এইটাও কিন্তু ওই যে আপনি বললেন তো, এইটাও কিন্তু একটা জাতীয়তাবাদী জায়গা থেকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে চেতনা, এই চেতনা থেকে কিন্তু বাংলাদেশে এই বসন্ত উৎসবটা শুরু হয়েছে। আমি যেটা বললাম যে 1983 সালে মজিদ খানের শিক্ষানীতি বিরোধী আন্দোলনটা, তখন এই যে আমাদের সেলিম দেলোয়ারদের ওপরে ট্রাক তুলে দিয়ে তাদেরকে হত্যা করা হলো, দীপালি সাহা তাদেরকে হত্যা করা হলো, এটি একদম 1983 সালের ঘটনা। এরপরে যে আন্দোলনগুলো হয়েছে, রাস্তায় ছাত্ররা যে রক্ত দিয়েছে, এগুলোর পেছনে আর কিছু না, কখনো ঋতু হিসেবে এসছে, কখনো রাজনৈতিক চেতনা হিসেবে এসছে, কিন্তু পেছনে ভালোবাসা। এই ভালোবাসা হলো দেশকে ভালোবাসা। আর দেশের মধ্যে যেহেতু আমরা মানুষ, একে অন্যের যে ভালোবাসা, এটিকে যদি সেতুবন্ধ করা যায়, শক্ত করা যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, ওই জায়গাটিতে সুন্দর হয়। আর ওই জায়গাটিতে এটি শুধু রবীন্দ্রনাথ করেছেন তা না, কিন্তু আমরা প্রমথ চৌধুরীতে দেখেছি, আমরা নজরুলে দেখেছি, আমরা পরবর্তীকালে যে অন্য কবি যারা ছিলেন তাদেরকে দেখেছি, যারা গীতিকার তাদের মধ্যে আছে, গ্রাম থেকে এসেছে, শহর থেকে এসেছে। আপনি শহরের অনেক আধুনিক গায়ক যারা আছেন, তাদেরও আপনি বসন্ত কিংবা মেলা এগুলো নিয়ে গান আছে। হ্যাঁ, কোনোটার সম্পর্কে আপনার আমার খানিকটা হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রাণের আবেগের মধ্যে কিন্তু কোনো পৃথকতা নেই। তারাও কিন্তু প্রাণের আবেগ দিয়েই সেই বসন্তটাকে উদযাপন করতে চেয়েছে, মেলাটাকে উদযাপন করতে চেয়েছে। গ্রামের মেলাকে শহরে নিয়ে এসছে, শহরের মেলাকে প্রাণের সাথে যোগ করে দিয়েছে। ফলে আমি মনে করি যে আগামীকালকে সকাল থেকে যে প্রাণবন্যা দেখব, হলুদে হলুদে আমাদের চারিদিক, যে এই আনন্দের যে রং, এই আনন্দের রং করোনার উত্তরকালে বা করোনাকে অতিক্রম করবার জন্যে এই হলুদি হয়ে উঠুক আমাদের সবার প্রাণের শক্তি। ধন্যবাদ, খুব সুন্দরভাবে বলেছেন অধ্যাপক সৌমিত্র। অসীম, আপনার কাছে আবার আসতে চাইব, এই যে বাঙালি সংস্কৃতির একটা দীর্ঘ ঐতিহ্য আছে, স্যার যেরকমটা বলছিলেন যে এখানে ভালোবাসা আছে, এখানে অনেক কিছু সম্পৃক্ত আছে, আমরা হয়তো বা পালন করছি, যুগের সাথে তাল মিলে সেটির কিছুটা পরিবর্তন আসলো, কিন্তু এই যে জায়গাটি ভালোবাসার এবং ঋতুর যে মেলবন্ধন, প্রকৃতির যে পরিবর্তন, এবং এই জায়গাগুলো আসলে বাংলাদেশের অগ্রগতির সাথে, সেই জায়গাগুলো আসলে অগ্রগতি আপনি কতটুকু হয়েছে বলে মনে করেন? একটা সহজ সমীকরণ বলি, মানুষের মনে যদি ভালোবাসা থাকে, ব্যক্তিক ভালোবাসা, স্বাদেশিক ভালোবাসা কিংবা রাষ্ট্রিক ভালোবাসা, যেটাই আমি বলি না কোনো, ভালোবাসা যদি থাকে, তাহলে তার ভেতর দিয়ে কিন্তু একটা জাতি এগিয়ে যেতে পারে। দেশকে যদি কেউ ভালো না বাসে, ব্যক্তিকে যদি কেউ ভালো না বাসে, তার হৃদয় উন্মোচিত হবে কি করে? আর যদি হৃদয় উন্মোচিত না হয়, তাহলে অগ্রগতির পথে যে যাত্রা, সেই যাত্রায় তিনি অংশগ্রহণ করবেন কি করে, বা তারা অংশগ্রহণ করবে কি করে? অর্থাৎ ভালোবাসার বাইরে কিছুই নেই। আমি একটা শুধু উদাহরণ দিই, বঙ্গবন্ধু এই বাংলাদেশকে ভালোবেসেছিলেন বলেই তো, এই মাটিকে, এই প্রকৃতিকে, এই দেশের মানুষকে ভালোবেসেছিলেন বলেই কিন্তু আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি। ভালোবাসার নানান রূপ থাকে। আমরা ভালোবাসা মানে ধরে নিই যে নরনারীর ভালোবাসা, তা তো নয়। কিন্তু ভ্যালেন্টাইন্স দিবসটা অবশ্য, বা ভালোবাসার দিবসটা তাকে আমি কিন্তু খুব মূল্যবান মনে করি, কারণ যৌবনের ভালোবাসার একটা গভীরতর উচ্ছ্বাস আছে, আবেগের জায়গায় একটা কি বলা যায় যে সুনামি বয়ে যায় কখনো কখনো।
তাতে অনেক সময় বিপর্যয় ঘটে। কিন্তু ভালোবাসা এত তীব্র, তাহলে ভ্যালেন্সিয়া তার জীবন দিলেন কেন? ভালোবাসার জন্যই তো দিয়েছেন। যুগে যুগে কালে কালে প্রেমিক প্রেমিকরা ভালোবাসার জন্য কি করেছেন। এই যে জীবনানন্দ দাশ যে তার কবিতাটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বনলতা সেন, চুরতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য, এই যে কথাটা বলেন। কিংবা সুধীন দত্ত যখন বলেন, একটি কথার দ্বিধা থর থর চড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটি নেমে এসে দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালীর চিরচঞ্চল গতি। এর নামে তো ভালোবাসা। কিংবা যদি আমরা মধ্যযুগে দেখি, রূপ লাগি আখি জোরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি ধীর নাহি বান্ধে। সেই কবে থেকে মানুষ যখন থেকে মনোবিনিময় করতে পারছে, অনুভূতির বিনিময় করতে পারছে, তখন থেকে কিন্তু ভালোবাসা আছে। ভালোবাসার নানা রূপ আমরা দেখছি। দেয়াল গাতে নরনারীর চিত্র দেখেছি, সেখানে ভালোবাসার মানে চিত্র প্রতিফলিত হয়েছে। অতএব সমস্ত কিছুর মধ্যে যে ভালোবাসার একটা সংমিশ্রণ, সেটিকে আরও বেশি বেগবান, আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি উচ্ছ্বাসপূর্ণ, আরও বেশি ব্যাপকতা তৈরি করা, এটা কিন্তু তরুণদের দ্বারাই সম্ভব। অর্থাৎ ভ্যালেন্টাইন্স দিবসটা যদি বা ভালোবাসার দিবসকে যদি আমি আকর হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনকে এগিয়ে নিতে পারি, সৌন্দর্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রকৃতি কখন সুন্দর হয়! একটা মেয়ে যখন একটি ফুলের বাগানে ঢোকে, আগামীকালই তার খোপায় একটি ফুল গুজে দেবে, ওই একটি ফুল, গোলাপ ফুল নিয়ে কিন্তু অসংখ্য কবিতা রচিত হতে পারে। অতীতে রচিত হচ্ছে, আরও রচিত হবে। একজন যুবতীর নারীর ঠোঁটের কম্পন অনেক হৃদয়কে নাড়িয়ে দিতে পারে। সেই কম্পন থেকে অসাধারণ কবিতা তৈরি হতে পারে। এরকম ইতিহাস অজস্র। ইংরেজি কবিতায় বলি, বাংলা কবিতায় তো তুলনা নাই। রবীন্দ্রনাথে তো ভরপুর, জীবনানন্দ দাশও ভরপুর। আমাদের 50-এর কবি বা 30-এর কবি, যদি আমি আরও আগে থেকে ধরি, 30-এর কবি যদি বলি, 40-এর ধরি, 50-এর ধরি, 60-এর দোষে আমরা পর্যন্ত, সেখানে দেখব পরতে পরতে ভালোবাসার মুগ্ধ অনুরাগ আমাদেরকে ছেয়ে রেখেছে। ফলে এই ভালোবাসা যদি আরও বিস্তৃত হয়, তাহলে এই যে দেশে নানা ধরনের অপরাধ হয়, সংকট হয়, বিশেষত নারীর প্রতি হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করা, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ভালোবাসার দিবসের অঙ্গীকার সেটা হতে হবে। তা না হলে কিন্তু ভালোবাসার দিবস পালন করলাম কিছু লাভ হবে না। ওই জায়গাটায় তরুণ সমাজকে সচেতন হতে হবে। আমাদের তরুণদের, যারা আমাদের নারীরা আছে, আমাদের মেয়েরা আছে, তাদেরকে বাঁচাতে হবে। এই দুর্বৃত্তপনার হাত থেকে যদি আমাদের বাঁচাতে না পারি, আমাদের তরুণদের বাঁচাতে না পারি, তাহলে ভালোবাসার সৌন্দর্য একেবারে বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে, এবং ভ্রষ্টদের হাতে এই ভালোবাসার দিবস চলে যাবে। সেটা যেন না হয়। খুব সুন্দর বলেছেন। আমি অধ্যাপক সৌমিত্র, আপনার কাছে এই বিষয়টি একেবারে সরাসরি নিয়ে আসতে চাই যে অবশ্যই আমরা সংস্কৃতি পালন করার জাতিগত হিসেবে আমরা এই জায়গাগুলো অনেক বেশি অনুধাবন করে আমরা পালন করতে চাই, কিন্তু এগুলোর যে মেসেজ রয়েছে, এগুলোর যে একটা বার্তা রয়েছে, সেগুলো আসলে আমরা ধারণ করছি কিনা। স্যার যেটি বলছিলেন যে আসলে এগুলো আমরা বিশেষ করে তরুণ প্রজন্মের দিকে নিতে চাই, যে আমরা যারা এখন চিরতরুণ, একবারে তরুণ আসছেন, তারা সেই জায়গাগুলো কতটুকু শিখছেন বা ধারণ করছেন হৃদয়ে। দেখুন, তরুণদের কাছে শিখবার যে জায়গাটা আছে, আমরা দৃষ্টান্ত রেখেছি কিনা, তরুণরা শিখবে কোথা থেকে, আমরা সেই সুযোগ দিচ্ছি কিনা, আমরা দিচ্ছি কিনা। এখন আমরা সবসময় শুধু তরুণদের শেখা, কিন্তু আমরা তো তরুণ ছিলাম, আমাদের সামনে কোনো দৃষ্টান্ত ছিল কিনা, এই বিষয়গুলো একটা পরম্পরা আছে। কিন্তু এই পরম্পরার জায়গাটিতে আমাদের কাজ করবার অনেক দরকার আছে, এবং আমি মনে করি যে আমাদের আসলে এই পরম্পরাটা তৈরি করা দরকার। এই পরম্পরা তৈরি করতে পারলে তাহলেই আমরা আসলে একটি সুন্দর জাতি হিসেবে দাঁড়াতে পারবো। হ্যাঁ, যদি পরম্পরা তৈরি না হয়, তখনও তরুণেরা দাঁড়াতে পারে। তরুণেরাই কিন্তু সবসময় বড় শক্তি। তারাই আবার আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখাতে পারে যে দেখো, আমরা কিন্তু এটা করলাম, তোমরা করোনি। এটাই বিপ্লব। এবং সারা জায়গায়, সারা পৃথিবীতে নানা রকমের বিপ্লব ঘটেছে। কখনো শিল্প বিপ্লব ঘটেছে, কখনো সাহিত্যের বিপ্লব ঘটেছে, কখনো ভাব বিপ্লব ঘটেছে। এগুলো ভাব বিপ্লব বলে। অর্থাৎ তরুণদের মধ্য থেকে এই জিনিসগুলো আসতে পারে। মূল কথাটি হলো যে মূল চেতনাটা কি, চেতনাটা ধরতে হবে আমাদের। ভালোবাসা দিবস বলে যে জায়গাটি আছে, এই ভালোবাসাটা কি? আমরা এই যে প্রেম কথাটি যখন বলি, এটিকে একান্তই একেবারে ক্ষুদ্র গণ্ডিবদ্ধ করে ফেলি। ভালোবাসাটাও প্রায় তাই। অথচ প্রেম কথাটি অনেক বড় কথা। কিন্তু
প্রেম মানে হচ্ছে একটা বিরাট ব্যাপার। এই দেশপ্রেম এটার সাথে যুক্ত, মাতৃপ্রেম যুক্ত, ভ্রাতৃপ্রেম যুক্ত, সব প্রেম যুক্ত, এবং এটার সাথে নর বা নারী প্রেমও যুক্ত। কিন্তু এখন যদি কাউকে বলা হয় যে সে প্রেম করে, তার মানে হলো যে সে খুব খারাপ একটা কাজ করে। এই যে ধারণাটি, এই ধারণাটি কিন্তু আমার পরিবার থেকেই আছে। আসলে পরিবারের এই ট্যাবুটা ভাঙতে হবে। পরিবারের মধ্যে আমাদের ভালোবাসার যে ধারণাটি, এই ধারণাটি কিন্তু আমাদের সম্প্রসারিত করতে হবে। দেখুন, খুব স্পষ্ট করে বলি, আমাদের সমাজে এখন এইটি খুব ভালো করে আছে। খুব সহজে দেখা যায়, রাস্তা দিয়ে আমাদের মা আর বাবা কোনোদিন আমি দেখিনি যে তারা হাতে হাত ধরে হেঁটে গেছে, অথচ তাদের দুজনেরই তো হাতে হাত ধরে হেঁটে যাওয়ার কথা। অর্থাৎ আমার বাবা আমার মা হাত ধরে ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অথবা আমিও সঙ্গে গেছি, আমরা কোথাও যাচ্ছি, হেঁটে যাচ্ছি, তো তারা দুজনে হাত ধরতে পারেন। আমাদের সমাজে এই হাত ধরা যাবে না। কেন যাবে না? তারা স্বামী স্ত্রী হিসেবে যাবে। কিন্তু যদি আপনি এখনো দেখবেন, আপনি যদি আপনি দেখে থাকেন যে পার্কে একটু 50 বছর বয়সী একটা মানুষ, মানে নর এবং নারী বসে আছে, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে এই সমাজে তারা স্বামী স্ত্রী নয়। 50 বছরের একজন পুরুষ এবং নারী বসে আছে, স্বামী স্ত্রী নয়। এই যে জায়গাটিতে নিয়ে গেছে আমরা, এটা কেন নিয়ে গেছে? নিয়ে গেছে মানে আমাদের সমাজে ভালোবাসার নামে একটা ট্যাবু তৈরি করেছে। এটা খারাপ জিনিস, অথচ এটা খারাপ নয়। পৃথিবীতে সবকিছু হয়েছে ভালোবাসার জন্য। সবকিছু, যুদ্ধ হয়েছে ভালোবাসার জন্য, প্রলয় হয়েছে ভালোবাসার জন্য, গড়ে উঠেছে ভালোবাসার জন্য, সবকিছু হয়েছে ভালোবাসার জন্য। অতএব ভালোবাসার জায়গাটিতে আমাদের ঘর থেকে একটা বিপ্লব করতে হবে। আমাদের মা বাবার মধ্যে একটা সুসম্পর্ক চাই। আমরা সবসময় যেন দেখতে পাই, আমার সন্তান যেন দেখতে পায়, যাতে আমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে বলছি যে চলো আমরা এখানে যাই, হাতে হাত দিয়ে বলছি চলো এখানে যাই। এটা খারাপ কিছু নয়, কিন্তু আমরা এটা করছি না। না করাতে মনে হয় যে আমি স্ত্রীর হাত ধরতে পারবো না, একটা অপরাধ হতে পারে, একটা অপরাধ হতে পারে। এই যে অপরাধ বোধটা, এটা কিন্তু আমার সন্তানের মধ্যেও কাজ করছে, গড়ে উঠছে। এবং সে তার স্কুলে যখন তার বন্ধুর সাথে কথা বলে, তখন সে শাই ফিল করে, নিজের মধ্যে একটা সংকোচ বোধ করে। আরে ক্লাসমেট, তোমরা একজন একজনের সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে লজ্জাবোধ করে। আমি খুব স্পষ্ট করে বলি যে এই জায়গাটিতে যদি আমরা কোএডুকেশন করছি, কিন্তু কোএডুকেশনের মধ্য দিয়ে আমাদের ছেলে এবং মেয়েদের মধ্যে যে কথা, এই কথা আমরা বলতে দেখছি না। অথচ এই মেয়েটি বা এই ছেলেটি যখন এর পরে যাবে ইউনিভার্সিটিতে, কিংবা ইউনিভার্সিটি পেরিয়ে যদি কর্মক্ষেত্রে যায়, তখন কিন্তু তাকে ছেলের সাথে কথা বলতে হবে, কিংবা এই ছেলেটিকে তার মেয়ে কলিগের সাথে কথা বলতে হবে, তখন কাজ করতে হবে। এই জায়গাটি কিন্তু আসলে শুরুতেই যদি আমরা সংকোচটা না রাখতাম, এবং নাই তো রাখতে হয়, আপনি যতটা সমাজ ব্যবস্থায় সেটা করতে পারছি না। এবং এই মেসেজটি, আপনি যে মেসেজটির কথা বলছেন, এই মেসেজটি হচ্ছে ভালোবাসা দিবসের মেসেজ। অর্থাৎ আমরা এই ভালোবাসাটি শুধুই যাতে একটা জায়গার মধ্যে না, শুধুমাত্র প্রেমিকার ভালোবাসা না, এবং তাদের ভালোবাসাও শুধু দৈহিক ভালোবাসা নয়। এটা আরো স্পষ্ট করে আমি বলতে চাই যে ভালোবাসা মানেই শুধু দুটো দেহের সম্পর্ক, সেটা যেন না হয়। আমাদের ভালোবাসা এমন হতে পারে যে ভালোবাসা আসলে মনের ভালোবাসা। যদি মনের ভালোবাসাকে সুদৃঢ় করা না যায়, যদি একজনের সঙ্গে আরেকজনের যে সুসম্পর্ক, এটিকে আমরা সুনির্দিষ্ট করতে না পারি, দীর্ঘায়িত না করতে পারি, তাহলে কিন্তু সুখ পাওয়া যায় না। এই যে সুখের যে সন্ধানটি, এই সুখের সন্ধানটি আমরা সমাজ থেকে দিতে পারিনি, যে কারণে এই যে সামাজিকভাবে যত রকমের দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনার পেছনে কিন্তু একটা হৃদয়ংসা কাজ করছে, ভেতরে ভেতরে একটা অবদমন কাজ করছে। এই যে অবদমনটা কেন হয়? অবদমনটা হয় এই কারণে যে সমাজ বলছে যে তুমি এটা করো না, এটা তোমার জন্য পাপ, এটার জন্য নিষিদ্ধ। অথচ আমি যেটা বললাম, তার বান্ধবীর সাথে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। বলা হচ্ছে নিষিদ্ধ, বলা যাবে না, কিন্তু বললেই কিন্তু আরেকজন বলছে যে তুই ওর সাথে কথা বললি কেন? এই জায়গাটি থেকে আমাদের বেরোনোর জন্য কিন্তু এই ভালোবাসা দিবস বলে যে তুমি উদার হও। সারা পৃথিবীতে মানুষ এগিয়ে গেছে শুধু মানুষের সঙ্গে সম্পর্কটাকে সুদৃঢ় করে। যদি মানুষ হিসেবে আমরা না দেখতে পারি, তাহলে কিন্তু হবে না। ওই মানুষ হিসেবে আমার দেখতে হবে, আমার বাড়িতে মা আছে, আমার স্ত্রী আছে,
আমার কন্যা আছে, আমার ভগ্নী আছে। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমাকে মানতে হবে। এবং এইটির মধ্যে শুধু যদি শারীরিক বিষয়টি আমাদের মনস্তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ভালোবাসাও মার যাবে, তাহলে আমরা যে উন্নত সমাজের কথা ভাবছি সেটিও হবে না। আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অবক্ষয় ঢুকে গেছে, আমরা যতই বলি না কেন, যদি মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে তৈরি না করা যায়, তাহলে এইটি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। গণ্ডির মধ্যে আসলে আমরা যদি তাদের বেঁধে দিই, মৃত্যুদণ্ড দিয়ে কিন্তু এগুলোকে আসলে মোকাবেলা করা যাবে না। এটির জন্য একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার, এবং এই ভালোবাসা দিবস আমাদের সেই সাংস্কৃতিক বিপ্লবকে, এই ভালোবাসা কিন্তু আসলে একটা সাংস্কৃতিক বিষয়, এই সাংস্কৃতিক বিপ্লবেরই একটি পদক্ষেপ হতে পারে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিব, তারপর আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফিলি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ঋতুরাজ বসন্তের আগমন, বিশ্ব ভালোবাসা দিবস, সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আবার আলোচনায় সংযুক্ত হব অসীম সাহা আপনার কাছে। আমরা বিরতির আগে যেটি স্যার বলছিলেন যে সাংস্কৃতিক বিপ্লব, এবং এই যে আমরা যারা এখন একটা মধ্য বয়সে রয়েছে, আপনারা যারা প্রবীণ রয়েছেন, তাদের দায়িত্ব অনেক বেশি। কারণ এই যে আমরা দিবসগুলো পালন করছি, অবশ্যই সেটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, এবং এই সাংস্কৃতিক বিপ্লবের মাঝেও কিছু বার্তা আছে, যেটিকে ঘিরে আসলে আমরা যদি তাদের মাথায় এটি গুঁজে দিতে পারি, হৃদয়ে যদি ধারণ করাতে পারি, সেটিকে ধরে কিন্তু বাংলাদেশ আরও দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে। সেই জায়গাগুলো আসলে আমরা কি করতে পারি? আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে সেগুলোকে সম্পৃক্ত করবি কি করবো না, নানা বিতর্ক রয়েছে, মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে এগুলো অনেক বেশি আলোচনা হয়। একটি নির্দিষ্ট আমাদের একটা রীতি হতে পারে না যে এই জায়গাগুলো আমরা মেনে চলবো, সেই জায়গাগুলো আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি? এটা তো খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে ব্যক্তি পর্যায়ে যদি আমরা চাই এটাকে ব্যাপকভাবে সমস্ত জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দেবো, কিংবা শিক্ষিত শ্রেণীর মধ্যে ছড়িয়ে দেবো, সেটা আমরা পারবো না। আমি বা এখানে সৌমিত্র শেখর আছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি ব্যক্তি পর্যায়ে কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানগুলোর, যে প্রতিষ্ঠানগুলো ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বাংলা একাডেমি আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের জাদুঘর আছে, আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যারা সংস্কৃতি নিয়ে কাজ করছে, সাহিত্য নিয়ে কাজ করছে। তারা অনেক ভালো কাজ করেছেন, কিন্তু ব্যাপক পর্যায়ে এটাকে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটি হয়েছে বলে আমি মনে করি না। আর সৌমিত্র যেটা বলল, অবদমনের জায়গা, দেশ এগোবে না কেন, ভালোবাসা এগোবে না কেন? ধরা যাক টিএসসিতে একটি ছেলে বা মেয়ে, বা সোহরাওয়ার্দী উদ্যানে একটি ছেলে মেয়ে, তরুণ তরুণী যদি অশালীন আচরণ না করে শোভনভাবে বসে গল্প করে, মত বিনিময় করে, মনোবিনিময় করে, তাতে আমাদের আপত্তি কেন? আমরা কি তাহলে চিন্তা চেতনার মধ্যে প্রাচীন মৌলবাদী ধ্যান ধারণাকে চাপিয়ে দিয়ে স্বতঃস্ফূর্ত আবেগ থেকে যে ভালোবাসাটা আসে তাকে থামিয়ে দিতে চাই? কিন্তু এটা কি সম্ভব? কারণ প্রকৃতিগতভাবে এটা সম্ভব নয়। একটি ছেলের প্রতি একটি মেয়ের আকর্ষণ, বা একটি মেয়ের প্রতি একটি ছেলের আকর্ষণ, এটা জোর করে আমি বন্ধ করতে পারবো না, তাহলে এই দেশে বিপর্যয় হবে। এখন কথা হচ্ছে, তাই বলে কি আমি সব কিছু উন্মোচিত করে দেবো? তা না। সৌন্দর্য তারও একটা কিন্তু আবরণ থাকে। ফুলের গন্ধটা আমরা টের পাই না, বাইরে থেকে ফুলটা দেখি, কাছে গেলে তার গন্ধটা শুকতে চাই। আমাদের সংকট হচ্ছে, আমরা ফুলের সৌগন্ধকে নিজের ঘানেন্দ্রে নিতে চাই না, আমরা ফুলটাকে ছিঁড়ে ফেলতে চাই। এটা কিন্তু ভালো না। ক্ষণকালের মোহে যারা চিরকালের প্রাপ্তিকে ছোট করে দেখতে চায়, তারা আসলে কিছুই পায় না। অতএব আমরা ফুলকে বাঁচিয়ে রাখবো, তার সৌন্দর্য, তার ঘ্রাণ আমরা নিশ্চয়ই শুকবো, কিন্তু সেটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে নয়।
এই জায়গাটা তৈরি করার ক্ষেত্রে যেটা যে চেতনার বিপ্লব দরকার, শুধু সাংস্কৃতিক বিপ্লব তো হলে তো হবে না, ব্যক্তিক চেতনার বিপ্লব যেটা দরকার সেটা করা খুব জরুরি। আর সেই সাংস্কৃতিক বিপ্লব যদি করতে হয় বা চিন্তার বিপ্লব যদি করতে হয়, তাহলে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। আর সাংস্কৃতিক বিপ্লব করতে হলে চিন্তার বিপ্লব করতে হবে, দুটো পারস্পরিক। এ দুটো যদি সমন্বয় সাধন আমরা করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে এই সাংস্কৃতিক বিপ্লবটা সম্পন্ন হতে পারে। এখন এখানে আমি একটা কথা বলি, আমার মনে পড়ছে যে আমরা সংস্কৃতির কথা বলছি, আমি নিশ্চিতভাবে জানি অধিকাংশ লোক কিন্তু আমরা জানি না যে সংস্কৃতিটা আসলে কি, সংস্কৃতি কোত্থেকে এলো। সেখানেও কিন্তু ওই রবীন্দ্রনাথ আসছেন। রবীন্দ্রনাথ কিন্তু একটা সময়ে, যেহেতু এই কৃষিকাজের সঙ্গে আমাদের সংস্কৃতির একটা সম্পর্ক আছে, সেখানে সেই জন্য এটাকে প্রথমে বলা হতো কৃষ্টি, সংস্কৃতি নয়। আচ্ছা আচ্ছা। কিন্তু রবীন্দ্রনাথ যখন দেখলেন যে এটার যখন বিশেষণ করছি, তখন ক্রস্টিক শব্দটি খুবই তার কাছে ভালো লাগেনি, রুচিসম্পন্ন বা সৌন্দর্যপূর্ণ মনে হয়নি। তখন তিনি সংস্কৃতিটা মেনে নিয়ে সাংস্কৃতিক করেছিলেন এবং সেটা গ্রহণ করেছিলেন। আমরা কিন্তু সেই জায়গা থেকে সংস্কৃতিকে আমরা উচ্চারণ করছি। সংস্কৃতি অন্তর্গতভাবে ছিল, কিন্তু তাকে শব্দগতভাবে রবীন্দ্রনাথ যে সৌন্দর্য দান করলেন, এইটা কিন্তু আমাদের এখানে সমাজ চলে আসছে। এইসব বিষয়গুলো আমাদের জানা দরকার। ইতিহাসের প্রেক্ষাপট যদি আমি না জানি, আমার পেছনটাকে যদি আমি না জানি, আমি এই বর্তমানকে কি করে দেখবো, ভবিষ্যৎকে কি করে দেখবো। অতএব তরুণ প্রজন্মের কাজ হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া। ওই আমরা বলি না যে তাদের সামনে পরম্পরার যে দৃষ্টান্ত, অর্থাৎ যারা সামনে এগিয়ে আছে বা প্রবীণরা যারা, তারা তরুণদের দেখিয়ে দেবে। আমি সেটা খুব বেশি মনে করি না, কারণ এই বাংলাদেশ রাষ্ট্রে তরুণরাই সবসময় পথ দেখিয়েছে। কারণ আমাদের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সেখানে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল, কিন্তু তরুণরা কিন্তু সিনিয়র যারা ছিল, প্রবীণ যারা ছিল, তাদেরকে পথ দেখিয়েছেন। অতএব তরুণরাও পারে, তারা যদি সত্যিকার অর্থে চেতনার বিপ্লব নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে এই দেশকে, এই রাষ্ট্রকে এবং চেতনার বিপ্লবকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তরুণরা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে, এবং সেটা খুব জরুরি বলে আমি মনে করি। আজ রাষ্ট্রের যে নানা অবক্ষয় চলছে, সেই ক্ষেত্রে তরুণরা এগিয়ে না এলে এই বিপর্যয় আমরা রোধ করতে পারবো না, এবং সেটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই বিপজ্জনক জায়গায় মানে হয়ে দাঁড়াবে, এবং আমরা কিন্তু অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত হতে থাকবো। কিন্তু বাঙালি জাতি পরাজিত হয়নি। আমি আশাবাদী যে বাঙালি জাতি নিশ্চয়ই রুখে দাঁড়াবে, এবং তরুণরাই রুখে দাঁড়িয়ে ভালোবাসার দিবসের চেতনা নিয়ে এবং বসন্তের সৌন্দর্য নিয়ে সামনের দিকে এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর সৌমিত্র সরকার আপনার কাছে আসবো। মোটামুটি আলোচনার শেষ দিকে চলে এসছে, এবং যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বসন্তে ভালোবাসা, এবং এই যে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি, বাঙালির যে এই যে এগিয়ে চলা, সেই জায়গাগুলোয় আমরা তরুণদেরকে সঙ্গে নিয়ে স্যার যেটা বলছিলেন যে তাদেরকে আসলে তারাই পথ খুঁজে বের করে, কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, প্রবীণদের দায়িত্ব আছে। সেই জায়গাগুলোই আমি একটু আগে বলছিলাম, আমরা যেমন কয়েকদিন পরে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, এবং সেটি প্রতি বছরই আমরা পালন করি। এই যে ভাষার পেছনের যে ইতিহাস, এবং তাকে হৃদয়ে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, তরুণরা এগিয়ে নিয়ে যাবে, সেই জায়গাগুলোই আসলে আমরা প্রত্যাশা কি রাখবো সামনের দিনগুলোতে। প্রত্যাশা স্পষ্ট, সেটি হচ্ছে যে এই ধারাবাহিকতা তরুণদেরকে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আপনি এই এগিয়ে নিয়ে যাওয়া কথাটা বারবার বলছিলেন। চেতনাটা কি? চেতনাটা হলো কোনোভাবে যাতে কুপমণ্ডকতা গ্রাস না করে। আমাদের চারিদিকে কিন্তু নানা রকমের কুপমণ্ডকতা গ্রাস করছে। আজকে আমার ইন্টারনেট হাতে থাকার মধ্য দিয়ে আমরা দেখছি যে ইন্টারনেটে নানা রকমের ক্লিপিং আসছে, নানা রকমের কথা আসছে, এবং বহু জিনিস আছে সেটি বাঙালি সংস্কৃতি বিরোধী। কোনোটি বিদেশি সংস্কৃতি, কোনোটি স্বদেশী সংস্কৃতির নামে বা ধর্মীয় সংস্কৃতির নামে আসলে আমাদের বাঙালির সারস্বত যে সাংস্কৃতিক অবস্থান, সেটার বিপক্ষে। দেখুন, মানুষের যে পরিচয় কিন্তু মূলত তার সাংস্কৃতিক পরিচয়টি। আপনি ভাষা ছাড়া কথা বলতে অন্যের সাথে মিলতে পারবেন না। এই যে ভাষা, একটু আগে বলছিলেন যে ভাষা, যে পোশাক, যে আপনার চুলের ছাট, আপনার যে খাদ্যাভ্যাস, এগুলো সব কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। ফলে এই সাংস্কৃতিক জায়গাটি আমাদের তরুণ সমাজকে মনে রাখতে হবে যে আমি কোন সংস্কৃতির পরম্পরাটিকে বহন করছি। আমি আমার যে 8 প্রজন্ম 10 প্রজন্ম আগে থেকে, কিংবা বহু প্রজন্ম আগে থেকে আমি যে মাটিতে আছি, যে ভূখণ্ডে আছি, সেটা কি ছিল।
তারা যদি ভালো থাকেন তাহলে ওই যে পরম্পরাটি, এটি তো আমিও লালন করি, আমিও তাহলে ভালো থাকবো যদি তাদেরটি রক্ষা করি। এবং যারা বাইরে থেকে বলছেন যে এইটি করো না, এইটি করো না, এইটি ভালো, এবং এখন নানা বিষয়ে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, এই রেফারেন্সগুলোকে যদি আপনি ক্রস চেক করতে যান, আমি তরুণদের বলবো যে তুমি যে কথাগুলো শুনবে, শুনবার পরে তুমি সেটি প্রশ্ন করো। যার মধ্যে প্রশ্ন আসবে না এবং যে বলবে যে আমাকে প্রশ্ন করো না, সেখানেই আসলে তার দুর্বলতা আছে। আমি বরং তরুণদের বলবো তুমি প্রশ্ন করো। তুমি যদি প্রশ্ন করতে পারো তাহলেই তুমি পথ পাবে। অতএব তোমার প্রথম কাজ হচ্ছে যে প্রশ্ন করে এগিয়ে যাওয়া। যে জিনিসই পাবে, যে কথাই আসবে, তুমি সেটি ক্রস চেক করো। তুমি এটি অন্য বই দেখো, তুমি এটি অন্য কাউকে সামাজিক জিজ্ঞাসা করো। যোগাযোগ মাধ্যমে আমাদের তো এখন নানা অনেক জায়গায় সুযোগ আছে। রয়েছে। কিন্তু কেউ যাতে বলে না, যারা যে বলছেন যে আমার এই কথা তুমি ক্রস চেক করতে পারবে না, তখনই একটা সংকট তৈরি হয়ে যায়। এবং ওই জায়গাটি শুধু বিশ্বাস করতে হয়। এই যুগ বিশ্বাসের যুগের চাইতে এই যুগ ক্রস চেকের যুগ, এই যুগ এই দান্দিকতার যুগ, এই যুগ মানুষকে পথ দেখাবার যুগ, যে আমি আসলে কত দূরে যেতে পারি। আমাকে যদি এখনই কেউ বলে তোমার মাথার উপর ছাদ নেই, আমি এটা বিশ্বাস করব? আমি তাকাবো না একটু? এই যে তাকানোটি, এই তাকানোটাই হলো বিজ্ঞান মনস্কতা। এই যুগ হচ্ছে বিজ্ঞান মনস্কতার যুগ। সংস্কৃতির সাথে বিজ্ঞান মনস্কতার সুসংবদ্ধ করতে হবে। যদি এইটি করা যায় তাহলে আমি এটি সুনিশ্চিত যে বাংলাদেশকে আসলে কেউ আর পেছনে রাখতে পারবে না। তরুণ সমাজের মধ্যে যে ইচ্ছে, তরুণ সমাজের মধ্যে যে কর্মস্পৃহা, তরুণ সমাজের মধ্যে যে জানবার আগ্রহ, তরুণ সমাজের মধ্যে যে দেশের প্রতি ভালোবাসা, তরুণ সমাজের মধ্যে যে নিজেকে ভালোবেসে এগিয়ে যাওয়ার ইচ্ছে, সেই সমস্ত কিছু দেখে আমি সত্যি প্রাণোদ, আমি সত্যি আনন্দিত, এবং আমি সত্যি ওদের ঈর্ষা করি এ কারণে যে আমি কেন এ যুগে তরুণ হয়ে থাকলাম না, আমি কেন এ যুগে জন্মগ্রহণ করলাম না তরুণ হিসেবে। এই জায়গাটি ওদের উচিত হবে এই যুগের সমস্ত কিছুকে তার প্রয়োজনে ব্যবহার করা। সব কিছু তৈরি আছে, এখন মানসিকভাবে আমার তরুণ যারা আছেন, যে তরুণ প্রজন্ম, তারা কতটুকু তৈরি সেটি হচ্ছে আমাদের দেখবার বিষয়। আশা করি তারা তৈরি আছে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। কবি অসীম শাহর কাছ থেকে শেষ করবো যে এই যে সঠিক সংস্কৃতি যেন আমরা তরুণদের কাছে পৌঁছে দিতে পারি, সেটিও একটি বড় দায় দায়িত্ব আমাদের, এবং আমরা সেটি অবশ্যই পালন করার চেষ্টা করব। এবং এই যে আমাদের যে ঋতুরাজ বসন্তের আগমন, ভালোবাসা দিবস, আমাদের কয়েকদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই যে সংস্কৃতির বাংলাদেশ, এবং এই যে নানা চড়াই উতরে পেরিয়ে বাংলাদেশের এগিয়ে চলা, সেই জায়গাটা আসলে শেষ দিকে এসে যাওয়ার আগে যদি কোনো প্রত্যাশা ছিল আমি একই কথা বলবো যে সবচেয়ে বড় দরকার, যে আগেও বলেছি, চেতনার বিপ্লব দরকার। যদি চেতনার বিপ্লব সম্পন্ন না হয়, আমি যাই করি না কোনো, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। যদি আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কথাটা বলি, আমরা আজকে কোন ভাষা ব্যবহার করছি? এই যে এখানে আমরা কথা বলছি, আমরা প্রমিত ভাষায় কথা বলছি। 52 সালে যারা জীবন দিয়েছিলেন, তারা কি আঞ্চলিক ভাষার জন্য জীবন দিয়েছিলেন? বাঙালি একটা সুস্থ সুন্দর প্রমিত ভাষায় কথা বলবেন, তার জন্যই তো জীবন দিয়েছিলেন। কিন্তু আজকে সর্বক্ষেত্রে দেখছি যে ভাষা নিয়ে, ভাষার ব্যবহার নিয়ে বিপর্যয়। এখন এরা ভাষাটা কোত্থেকে শিখবে? আমরা তো তাদের জন্য পথ করে দিচ্ছি না যে তুমি এই ভাষা শিখলে, এইভাবে চললে তুমি প্রমিত ভাষায় কথা বলতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি বিভিন্ন পত্রপত্রিকা বলি বা টেলিভিশন একভাবে বাংলা শিখছি, কিন্তু তার গাইডলাইন বা দিক নির্দেশনা যারা দেবেন, যেটা বাংলা একাডেমি করতে পারতেন বা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করতে পারতেন, তারা কি সেই যথার্থ কাজটি করছেন? বিশেষত আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কথা বলবো। বাংলা একাডেমির কাজ তো দৃশ্যমান, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত কি কাজ করেছেন আমরা কিন্তু জানি না। 21শে ফেব্রুয়ারিতে আমরা বাংলা একাডেমিকে দেখি অনেক কাজ করতে, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কি কাজ করে তা কিন্তু আমরা একেবারেই জানি না, দেখি না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যদি এই উদ্যোগটা গ্রহণ করত, যে আমাদের সাধারণ মানুষদের বা আমাদের স্কুল কলেজে যারা পড়েন, তাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ভাষার প্রমিত ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করতে পারবো, সেটা তারা করতে পারতেন। কিন্তু সেটাও তারা করেননি। তাহলে তারা কি করছেন? এই প্রশ্ন থেকে যাবে। এই প্রশ্নের যদি উত্তর না পাই, তাহলে কিন্তু সংকটের সমাধান হবে না। যে প্রশ্ন করা,
প্রশ্ন করতেই হবে, প্রশ্ন করলে উত্তর পাবো না, প্রশ্ন না করলে উত্তর কোথা থেকে পাবো? থেকে পাবো? এটা অতএব প্রশ্ন 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 এবং তার উত্তর আদায় করে নেওয়া আজকের তরুণদের দায়িত্ব। উত্তর দিতে হবে, আপনারা কি করেছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, আমরা ভবিষ্যতে কি পাবো, আপনারা চলে যাবেন, কিন্তু আপনারা কি আমরা রেখে গেলেন, আমাদের প্রজন্মের জন্য আমাদের কি জন্য রেখে কি রেখে গেলেন, এই প্রশ্নের উত্তর কিন্তু যারা আমরা আছি তাদেরকে দিতে হবে, তারা আদায় করবে। তরুণরা সেটা আদায় করেছে, তারা কিন্তু আদায় করবে। যদি আমরা ভেবে থাকি যে আমরা এমনি পার পেয়ে যাব, এত সহজ নয়। ইতিহাস কিন্তু তা বলে না। ইতিহাসের সত্য হচ্ছে তরুণরা আদায় করে নিতে যাদের স্বাধীনতা তারা আদায় করেছে, তেমনি ভাষার ক্ষেত্রে, ভাষা ব্যবহারের ক্ষেত্রে, প্রমিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং বিশুদ্ধ ভাষা ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে সেটা তারা সত্যিকার অর্থে আদায় করে নেবে। ভালোবাসার দিবসে এবং সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই কথাটা আমি খুব জোরের সঙ্গে বলতে চাই যে তরুণ, তোমরা এগিয়ে যাও এবং আদায় করে নাও। আদায় করতে তোমরা জানো, শুধু চাইলেই তোমরা পারবে। জি, অবশ্যই। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, আপনি যদি কোনো মেসেজ ছেড়ে যান একেবারে শেষ দিকে এসে। সেটা একটাই যে তরুণদের আসলে এখন জাগরণ দরকার। তাদের কাছে সামনে ইতিহাস রয়েছে এবং এই ইতিহাস এক সময় তরুণেরাই নির্মাণ করেছিল। অতএব তাদের সামনে এখন ইতিহাস নির্মাণ করারই চ্যালেঞ্জ। তারা যাতে অপেক্ষাকৃত প্রগতিশীল ইতিহাস নির্মাণ করতে পারে, যেটি আগামী সময়ে যে যারা আসবে তরুণ হিসেবে এইটির দৃষ্টান্ত দিতে পারে। এবং সেটি কি? সেটি প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। তার সামনে যে যাই বলুক না কেন, সে যাতে প্রশ্ন করে। তার সামনে যে কথাই প্রথমে বলুক না কেন, সে যেন জিজ্ঞাসা করে যে আসলে তুমি যেটা বলছো এটা ঠিক কিনা, একটু আমি দেখি তো। এই যে দেখা, এইটি সবচাইতে বড় কথা। এবং তাদের কাছে আমি প্রত্যাশা করব তারা প্রশ্ন করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসবে। মনে রাখা দরকার, ভালোবাসার বিকল্প আরো বেশি করে ভালোবাসা। আমরা সে প্রত্যাশা রাখছি। আমরাও প্রত্যাশা রাখবো যে এই যে বাঙালি সংস্কৃতির হাজার বছরের যে ঐতিহ্য, সেটিকে লালন করে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের মাধ্যমে সরকারের প্রচেষ্টায়, আমরা সকলে মিলেই সেটিকে ধরে রাখবো, সে প্রত্যাশা রাখছি। এবং যাওয়ার আগে আবারও দর্শকদেরকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, সকলেই সুস্থ থাকুন। শুভরাত্রি।